তরফ থেকে লবি নিয়োগ করা হয় তারা যেন ওখানে চাকরি করতে না পারে। যেমন একটা নাম আপনাকে বলি, ডক্টর মাহমুদ আলী। ডক্টর মাহমুদ আলী বিবিসিতে ছিলেন, কিন্তু ডক্টর মাহমুদ আলীর বিরুদ্ধে বাংলাদেশ পুরো সরকার, হাসিনা সরকার এমন ভাবে বিবিসিতে চাপ প্রয়োগ করলো যে শেষ পর্যন্ত ডক্টর মাহমুদ আলী কিন্তু বিবিসিতে চাকরি করতে পারেন নাই। যেমন ভারতে একজন যে আছে প্রায়ই বাংলাদেশ সম্পর্কে নানা রকম খোঁজ খবর দেয়, সেই ভদ্রলোক বিবিসিতে চাকরি করতেন। সুবীর ভৌমিক বিবিসিতে ছিলেন। তার মানে সুবীর ভৌমিক তো পুরোপুরি বিজেপির লোক। তো সুবীর ভৌমিক মার্কা লোকজনই কিন্তু বিবিসিতে চাকরি করে। তো আমি সেজন্যই এগুলোর মানে প্যারেন্ট অর্গানাইজেশন, আপনি যেটা বলছেন যে মূল অর্গানাইজেশন, ডচে ওয়েলে কালকে টিম সেবাস্টিয়ান যেভাবে গহরেজকে ধরেছে, সেরকম ঘটনা কোনোদিনই বাংলাতে আপনি আশা করতে পারেন না। বাংলাতে আপনি দেখবেন যে সবসময় হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করা হবে। এতে আমি আমি বাংলা সার্ভিসে দেখছিলাম, বেশ কয়েকটা ইন্টারভিউ দেখছিলাম যে তারা উপস্থাপক বুঝতেই পারছেন না যে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম নাকি এখানে আসলে কোথায়, মানে নানা রকম ভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে সরকারের মতো করে যে এটি একটি ইনভ্যালিড ইনফরমেশন বা এটা কিছুই হয় নাই। এবং আমাদের বিবিসি বা ভয়েস অফ আমেরিকার যে জোরালো ভূমিকা থাকার কথা, যে এনালাইসিস থাকার কথা, তার কিন্তু কিছুই নাই। কিন্তু তারা প্রথম দিন তো বিবিসি নিউজই বয়কট করছে। প্রথম দিন তারা নিয়ে আসছে হচ্ছে ওই ইসরায়েলের ওই যন্ত্রপাতির বিষয়টা, পরে সম্ভবত একদিন পরে তারা মূল সংবাদটা নিয়ে আসছে। এবং ভয়েস অফ আমেরিকা আমি এখন পর্যন্ত কিছু দেখি নাই এই জাতীয় ব্যাপার। বিবিসিতে পরের দিন নিউজ নিয়ে এসেছিল যে শেখ মুজিবুর রহমানের নামে যে বাংলাদেশ সরকারের অর্থায়নে যে একটা সিনেমা তৈরি করা হচ্ছে এখন, সেই সিনেমার শুটিং এর নিউজ এসেছিল বিবিসিতে। মানে এগুলো হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ যে শেখ মুজিবুর রহমানের সিনেমা হচ্ছে ইন্ডিয়াতে, এটা হচ্ছে তাদের কাছে সংবাদ। কিন্তু আল জাজিরার এত বড় সংবাদ তাদের কাছে সংবাদ না। মুশকিল হলো যে আমাদের অনেক দর্শক এগুলো জানেন না, তারা কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। তারা মনে করেন এরা বোধহয় নিরপেক্ষ সাংবাদিক, এদের ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন না। এদের ব্যাকগ্রাউন্ড গুলো রিসার্চ করা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা একটু অন্য প্রশ্নে যাই। জনাব মাহমুদুর রহমান, আপনি জানেন যে সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফর শেষ করেছেন যতটুকু আমাদের কাছে তথ্য আছে, এবং তিনি গত 9 তারিখে জাতিসংঘের সাথে একটি অনলাইনে তার একটি বৈঠক হয়েছে জাতিসংঘের সাথে। এবং এই ঘটনার পরপরই আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশে। সেখানে বলা হয়েছে যে আজিজ সাহেব অনুরোধ করেছেন আরো বাংলাদেশি অফিসারদেরকে নিয়োগ দেওয়ার জন্য। এবং তিনি সেখানে বলা হচ্ছে যে ল্যাক্রুয়া, যিনি আন্ডার সেক্রেটারি অপারেশনাল সাপোর্ট বিভাগের, তিনি বলেছেন যে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন শান্তিরক্ষী মিশনে। পাশাপাশি তারা বলেছেন যে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন সহ মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান অতুল খাড়ে, আরেকজন প্রতিনিধি। তো এটি প্রচারের পরপরই কিন্তু আবার এটিকে স্থগিত করা হয়, কারণ এই যে গালগপ্প তারা দিয়েছে বাস্তবতা কিন্তু তা নয়। আপনি জানেন, আমি আপনাকে পাঠিয়েছি নিউ ইয়র্ক প্রবাসী একজন সাংবাদিক এবং গবেষক জনাব কাউসার মুমিন, তিনি জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছিলেন এই সংক্রান্ত বিষয়টি জানার জন্য। এবং সেখানে কিন্তু তারা স্ট্রেট বলেছেন, আমি যদি বলি ল্যাক্রোয়ার রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে ইউএসজি ল্যাক্রোয়া recalled the allegations from recent media investigations as well what the spokesperson of the Secretary General has recently said on this matter. তো আপনি কিভাবে দেখেন এই যে আইএসপিআর এর বিবৃতি, সেটি প্রত্যাহার করা, ইউএন এর বক্তব্য, আপনার বিশ্লেষণটা জানতে চাই। মানে সেনাবাহিনীর এতই অধপতন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যে এটা শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। এবং তারা মনে করেছিল যে তারা যেমন বাংলাদেশের জনগণের সঙ্গে মিথ্যাচার করে, জাতিসংঘের সাথে এরকম মিথ্যাচার করে পার পাওয়া যাবে। এই জন্যই প্রথমে তারা সম্পূর্ণভাবে একটা মিথ্যা আইএসপিআর এর বিবৃতি দিয়েছে,
যার মধ্যে তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন, জেনারেল আইজের বিরুদ্ধে যে অ্যালিগেশন, তার ভাইয়েরা যে সন্ত্রাসী, তারপরে তিনি যে দুর্নীতির সাথে জড়িত, তারপর তারা যে ইসরায়েল থেকে যন্ত্রপাতি কিনেছে বাংলাদেশের জনগণের উপরে আড়ি পাতার জন্য এবং নাম দিয়েছে জাতিসংঘে, এগুলো ব্যাপারে যে জাতিসংঘ তদন্তের কথা বলেছেন, জাতিসংঘের মুখপত্র, এগুলো চেপে গেছিল আইএসপিআর এর প্রথম বিবৃতিতে। এগুলো চেপে যাওয়ার কারণেই আমি ধারণা করছি যে জাতিসংঘ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সরকারের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে যে তোমরা যে আইএসপিআর এর বিবৃতি দিয়েছো সেটা সর্বৈব মিথ্যা। এটা দেওয়ার পরেই সেনাবাহিনী বাধ্য হয়েছে আইএসপিআর আরেকটি বিবৃতি দিয়ে বলতে যে আগের নিউজটি প্রত্যাহার করুন। এটা কত, আপনি সিনিয়র সাংবাদিক ছিলেন, আমি পত্রিকার সম্পাদক ছিলাম বা এখনো আছে, তো এটা কত বড় লজ্জার কথা আইএসপিআর এর জন্য। একটা সেনাবাহিনী বাংলাদেশে তারা যখন একটা বিবৃতি দেয় তখন আমরা ধরেই নেই যে বিবৃতি সত্য, এবং সেই বিবৃতি আবার তারাই প্রত্যাহার করে। এরপরে তাদের আর কোনো লজ্জা বলে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, তাদের কোনো ইমেজ থাকে দেশে এবং বিদেশে, কোথাও আর এই সেনাবাহিনীর আর কোনো ইমেজ নাই। আমি খুব অবাক হব না ফ্র্যাঙ্কলি যদি বাংলাদেশের শান্তি মিশনে যাওয়া ক্রমাগত ভাবে বন্ধ হয়ে যায়। কারণ এদের নিয়মটা কি আপনি জানেন বোধহয়, যে এরা একটা চুক্তি করে, চুক্তির মাধ্যমে লোকজন যায়। তো এখন যারা কাজ করছে, কর্মরত আছে, তারা তো কর্মরত আছে, তাদেরকে হয়তো ফেরত পাঠাবে না ইউএন, কিন্তু ভবিষ্যতে তারা বাংলাদেশ থেকে নেয়ার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করবে। এবং এই পরিস্থিতি বোধহয় খুব শিগগিরই চলে আসবে, কারণ বাংলাদেশ তো একা না। আপনি জানেন পাকিস্তানের সেনাবাহিনী যায়, ইজিপ্টের সেনাবাহিনী যায়, ভারতের সেনাবাহিনী যায়, নেপালের যায়, বিভিন্ন দেশের সেনাবাহিনী এই ইউএন পিস কিপিং মিশনে তারা কাজ করে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় ক্রমেই এই ইউএন মিশনে যাওয়াটা বন্ধ হয়ে যাবে বলেই আমি ধারণা করছি। এবং এই সেনাবাহিনীর সত্য স্বীকার করার সৎসাহস থাকা উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমাদের সেনাপ্রধানের সাথে বাংলাদেশের মানে পিস কিপিং মিশন নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে আল জাজিরার বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে, এটুকু বললেও তাদের সম্মানটা থাকতো। কিন্তু এটুকু বলার মতো সৎসাহস এই সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। এরা শেখ হাসিনার কথাটা বলতে খারাপ, কিন্তু শেখ হাসিনার চাকর বাকরে পরিণত হয়েছে। আমি খুব লজ্জা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আমার নিজের দেশের সেনাবাহিনী সম্পর্কে এটা বলতে, যে তারা একটা মানে আমি বলি দুর্বৃত্ত রোগ স্টেটের একটা দখলদার, একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। আর আপনার এখানে প্রায় আসেন কর্নেল শহীদ সাহেব, যাকে বলেন মাফিয়া, এরকম একটি মহিলার এরকম ব্যক্তিগত ভৃত্যে পরিণত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদেরও বোধ হয় মুখ লুকানোর আর কোনো জায়গা নাই। এবং কর্নেল শহীদের যে উপাধি মাদার অফ মাফিয়া, সেটি ইতিমধ্যে ব্যাপকভাবে গ্রহণ করেছে সাধারণ মানুষ। এবং আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার প্রসঙ্গ আসলেই এই নামটি আমরা দেখি যে মেনশন করা। দেখলাম আমি যে আল জাজিরা নিউজের পরে হ্যাশট্যাগ ঢাকা মাফিয়া, এটা তো সাংঘাতিক ভাইরাল হয়েছে। তো ঢাকা মাফিয়া, এটার নামই তো এখন ঢাকা মাফিয়া। জি, এবং আপনি শান্তিরক্ষী মিশনের কথা বলছিলেন, ইতিমধ্যে যে ড্যামেজটি হয়েছে, ধরুন বাংলাদেশের আল জাজিরার এই সংবাদের পরে বা অন্যান্য সংবাদের পরে বাংলাদেশের সেনাবাহিনীর যারা যাবেন শান্তিরক্ষী মিশনে, তাদের দিকে কিন্তু মানুষ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাবে। অন্যান্য দেশের সৈনিকরা, সেই দেশের অফিসিয়ালসরা তাকাবে যে ও আচ্ছা, তোমাদের দেশের সেনাবাহিনীর এই অবস্থা। তো এটা আমার অবাক লাগে যে এই সেনা অফিসাররা এরকম একটি সন্ত্রাসী পরিবারের জেনারেল আজিজকে স্যালুট দেয় কি করে, বা এতদিন স্যালুট দিয়ে আসলো কি করে? এদের এতটুকু মানে নিজেদেরও কি আত্মসম্মান জ্ঞান নাই? এবং আরেকটি ব্যাপার হবে যেটা আমার ধারণা, সেটা হলো যে যাদের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ উত্থাপিত হচ্ছে এখন, যেমন ধরুন ডিজিএফআই তে যারা আছে বাংলাদেশ সেনাবাহিনীর, কিংবা এনএসআই তে যারা আছে, কিংবা র্যাবে যারা আছে, আমি নিশ্চিত যে ভবিষ্যতে তাদের পক্ষে শান্তি মিশনে যাওয়া সম্ভব হবে না। আমি এ ব্যাপারে 100% শিওর। তা যদি ইউএন জানে যে এদের হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ আছে এদের বিরুদ্ধে, কিংবা এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারা যেতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। একইভাবে যে সমস্ত পুলিশ র্যাবে চাকরি করে, কিংবা যে সমস্ত পুলিশ গুম খুনের সাথে জড়িত, বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত, বেনজির বা ওই যে আরো যে সমস্ত লোকজন আছে, তাদের মতো লোকজন
তারা জাতিসংঘের শান্তি মিশনে যেতে পারবে না। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আমার মনে হয় আন্তর্জাতিক মিডিয়া যেভাবে শেখ হাসিনার টুটি চিপে ধরেছে, তাতে করে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা হয়তো দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে এর একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে মাহমুদ ভাই, শুধুমাত্র আওয়ামী লীগের বা শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার যে উদগ্র বাসনা, সেই বাসনাকে সমর্থন করতে যে বাংলাদেশের একে একে প্রত্যেকটি সেক্টর কিন্তু কলাপস করছে। আমাদের সেনাবাহিনী, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের এডুকেশন সিস্টেম সব কিন্তু কলাপস করছে, কিন্তু শুধুমাত্র একটি ফ্যাসিস্ট শক্তিকে টিকিয়ে রাখার জন্য তাদের ইচ্ছায় কাজ করতে যে। তো আমি আল জাজিরার এই সংবাদটিকে চাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ আপনি দেখছেন, নানা প্রপাগান্ডা চলছে। এর মধ্যে তারা সামনে নিয়ে এসছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খেতাব বাতিলের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, তারা সিদ্ধান্ত নিয়েছে যে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সুপারিশ করেছে। তো এই বিষয়টি কিভাবে দেখেন? আগে একটু শহীদ জিয়াউর রহমানকে এ বিষয়ে আমি একটু বলতে চাই আর কি। আমার ব্যক্তিগত বিবেচনা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নাম জিয়াউর রহমান। কারণটা হচ্ছে যে তিনি 25 তারিখ রাতে যখন চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করলেন রাত 12টার সময়, এবং তিনি বললেন উই রিভল্ট। এই যে উই রিভল্ট বলে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন, এবং তখন যে পাকিস্তানি কর্নেল দায়িত্বে ছিল জাঞ্জুয়া, তাকে গ্রেফতার করা হলো এবং জাঞ্জুয়া নিহত হয়েছিলেন। এবং এই যে বিদ্রোহ করলেন, সেখান থেকেই কিন্তু সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের শুরু বাংলাদেশে। শেখ মুজিবুর রহমান তার আগ পর্যন্ত বাংলাদেশের নেতা ছিলেন নিঃসন্দেহে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রধান ছিলেন, তার নেতৃত্বে নির্বাচনে বিজয়ী হয়েছে, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সব ঠিক আছে। কিন্তু 25 তারিখ রাত পর্যন্ত যখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকার করলেন তাজউদ্দিন আহমেদের কাছে, এবং কারণটা দেখালেন যে আমি যদি স্বাধীনতা ঘোষণা করি তাহলে পরে পরবর্তীতে পাকিস্তান সরকার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেবে, এবং এই স্বাধীনতা ঘোষণার জন্য আমার ফাঁসি হয়ে যাবে, জেল জুলুম হয়ে যাবে। মানে তিনি ভয়ে স্বাধীনতা ঘোষণা করলেন না। এটা কিন্তু তাজউদ্দিন আহমেদের বক্তব্য। তাজউদ্দিন আহমেদ কে 1971 সালে যে ভারতে যে আমাদের প্রবাসী সরকার হয়েছিল তার প্রধানমন্ত্রী, তার জবানিতে এটা আমরা জেনেছি। তো যখন তিনি স্বাধীনতা ঘোষণা না দিয়ে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন, সেই সময় যদি চট্টগ্রামে শহীদ জিয়া বিদ্রোহ না করতেন, তাহলে পরের দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের চেহারা অন্যরকম হতো। কারণ আওয়ামী লীগের নেতারা তখন যার যার মতো করে সবাই পালিয়ে গেছে। কিন্তু জিয়াউর রহমান তখন যুদ্ধ করছেন। কিন্তু জিয়াউর রহমান চিন্তা করেন নাই যে আমি যে রিভোল্ট করছি, এই রিভোল্ট যদি ব্যর্থ হয় তাহলে আমার তো কোর্ট মার্শাল হয়ে যাবে। কোর্ট মার্শালে তাকে ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করে হত্যা করা হবে। এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব তখন চিন্তা করেন নাই। তিনি বিদ্রোহ করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং তিনি মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামটা শুরু করেছেন। এবং পরে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন, এবং ইন্দিরা গান্ধীর পরে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই, সেই সময় জিয়াউর রহমান সাহেব ভারতে গেছিলেন, এবং তখন ভারতের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এক ভোজসভায় জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেন যে আপনার জায়গা বাংলাদেশের ইতিহাসে মানে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেছে। কেন লিখিত হয়েছে? কারণ আপনি চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তো সেই লোকের খেতাব আপনি উইথড্র করে নিচ্ছেন, আর তারপরে আপনি বলবেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তো আপনি তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। তো সুতরাং এই কাজটি করার মাধ্যমে আসলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। এবং আরেকটি মনে রাখতে হবে, শেখ হাসিনা কোথায় ছিলেন 71 সালে? শেখ হাসিনা ঢাকায় ছিলেন, সপরিবারে ছিলেন। তার ছেলেকে জন্মেছে 1971 সালে। কাদের সাহায্য সহযোগিতায় জন্মেছে? কারা দেখেছে? পাকিস্তান সেনাবাহিনী। তাহলে শেখ হাসিনা যখন পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের মাসের বাজার করে দিয়ে যেত পাকিস্তান সেনাবাহিনী, এটা তার হাজবেন্ড লিখেছে।
ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছে এই বিষয়ে। তো কাজেই সেই শেখ হাসিনা আজকে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কে বলছে যে তিনি মুক্তিযোদ্ধা না, তার খেতাব বাতিল করছে। তো এর বিচার জনগণ করবে। তো এই সরকার তো এভাবে ইতিহাস বিকৃতি করছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা গেল জিয়াউর রহমান সম্পর্কে আমার বক্তব্য। সুতরাং এটা করার কোনো প্রশ্নই ওঠে না। জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না হলে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই। তাহলে আমাদের বলতে হবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়নি যদি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না হয়ে থাকে। এবং জিয়াউর রহমান সাহেব যে যুদ্ধ করেছিলেন চট্টগ্রামে, সেই যুদ্ধের প্রশংসা করে তাজউদ্দিন আহমেদ সেই সময় স্টালিনগ্রাদের যুদ্ধের সাথে তুলনা করেছিলেন। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনগ্রাদে রাশিয়া অসাধারণ নৈপুণ্যের সাথে জার্মানিকে পরাজিত করে